শিক্ষার্থীরা চলো আমরা ঝটপট করে লিখিত অংশের যে বিষয়গুলো সেটা একটু অবগত হই। দেখো লিখিত অংশে কিন্তু তোমাদের 20 মার্ক থাকবে। তো কি কি আছে একটু দেখে নিই। দেখো প্রথমে তোমাদের একটা অনুচ্ছেদ দেওয়া আছে, বলা হচ্ছে যে অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটা কিন্তু তোমাদের বেগম রোকেয়া সাখাওয়াতের লেখা বিশেষ খ্যাতনামা একটা প্রবন্ধ গৃহ। এই গৃহের শেষ অংশের কিছুটা এখানে তুলে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে যখন আমরা রাজকন্যা রাজবধূ রূপে প্রাসাদে থাকি তখন প্রভু গৃহে থাকি, অর্থাৎ তোমরা এটা একটু পাঠ করে নিও। তো আমরা এর উত্তরে চলে যাই। দেখো প্রথম প্রশ্ন, প্রভু গৃহ বলতে কি বোঝানো হয়েছে? দুর্যোগ দুর্ঘটনায়ও নারী প্রভু গৃহে থাকতে বাধ্য হয় কেন? অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2 মার্ক 2 মার্ক করে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো দেখো এই যে প্রভু গৃহ বলতে কি বোঝানো হয়েছে, প্রভু গৃহ বলতে তোমার বিশেষ করে স্বামীর বা শ্বশুর বাড়িকে বোঝানো হয়েছে। আর এরপরে প্রশ্নটি হলো যে দুর্যোগ দুর্ঘটনায়ও নারী প্রভু গৃহে থাকতে বাধ্য হয় কেন? আসলে নারী যখন বাবার বাড়িতে থাকে তখনই কিন্তু সেটা তার বাড়ি না, বলা হয় তার বাপের বাড়ি। আবার যখন বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়িতে চলে যায় তখনই কিন্তু নারীটার নিজস্ব বাড়ি বলতে কিছু থাকে না, সেটা কিন্তু স্বামী বাড়ি হয়ে যায়। তো এই যে বিপদে আপদে স্বামী যদি কখনো বাধা দেন যে তোমাকে যাওয়া যাবে না বা এটা করা যাবে না, তখন কিন্তু স্ত্রী সেটা শুনতে বাধ্য। কারণ আমাদের ভারতীয় অঞ্চলের নারীদের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, পুরুষরা সবসময় নারীদেরকে তাদের ঘরের মধ্যে আবদ্ধ রাখতে চায়। এই বিষয়টা কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত তার যে প্রবন্ধ গৃহ সেখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন। তো এই বেগম রোকেয়ার এই প্রবন্ধের শেষে একটা কথা আমার খুব ভালো লাগে যে সকলেরই গৃহ আছে, নাই শুধু আমাদের। এখানে আমাদের বলতে নারীদের। তার মানে এই কথাটা কতটা তির্যক ভঙ্গিতে তিনি বলেছেন যে সকলেরই গৃহ আছে, পশু পাখি সকলের গৃহ আছে, নাই শুধু আমাদের। তার মানে অবলা নারীদের। কারণ বাহের বাড়িতেও সে বঞ্চিতা, আবার স্বামী গৃহেও সে বঞ্চিতা। তার আসলে দিন শেষে নিজের বলতে কিছুই নেই, পরনির্ভরশীল, পরের উপরে অবলম্বন করে জীবিকা নির্বাহ করে, যার জন্য এই কথাটা বলা হয়েছে। যাই হোক, দ্বিতীয় প্রশ্নটা দেখো, লঙ্কা কাণ্ডের কথা কোন কাহিনীতে পাওয়া যায়? লঙ্কা কাণ্ডের কথা মূলত রামায়ণ থেকে পাওয়া যায়। রামায়ণে রাম আর হচ্ছে রাবণের যে যুদ্ধ লঙ্কা কাণ্ডে গিয়ে, রাবণের রাজ্যে গিয়ে, সেটারই একটা ইতিহাস কথা। কিভাবে এই লঙ্কা কাণ্ড সংঘটিত হয়? মূলত রামের স্ত্রী সীতা আমরা প্রত্যেকেই জানি। এই সীতাকে আবার রাবণ অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়। তো রাম প্রথমত রাবণকে বলেন যে আমার স্ত্রীকে তুমি ফিরিয়ে দাও। রাবণ কিন্তু সেটাতে অনড় থাকে যে তিনি দিবেন না। এরপরেই রাম তার স্ত্রীকে রক্ষার জন্য সমুদ্রে তার যে সেনাবাহিনী সেটা নিয়ে সমুদ্র তৈরি করে লঙ্কায় গিয়ে, অর্থাৎ রাবণের রাজ্যে গিয়ে রাবণের রাজ্য ধ্বংস করে সীতাকে উদ্ধার করে নিয়ে আসার যে কাহিনী সেটা কিন্তু আমরা রামায়ণে পাই। আর এই প্রশ্নটা হচ্ছে যে কিভাবে এই লঙ্কা কাণ্ড সংঘটিত হয়? ওই যে রাম সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় গিয়ে রাবণের সাথে যুদ্ধ করে উদ্ধার করে নিয়ে আসে, এইটাই। কিন্তু আসলে এখানে এই যে লঙ্কা কাণ্ডের যে বিষয়টা, এটা মূলত প্রবন্ধে বেগম রোকেয়া সাখাওয়াত বোঝাতে চাচ্ছেন যে মাঝে মাঝে কিছু দুষ্টু লোক হুটহাট করেই ঝামেলা বা মারামারিতে যুক্ত হতো, এই জন্য সেটাকে লঙ্কা কাণ্ড বলে বিবেচনা করা হয়েছে ওই প্রবন্ধে। যাই হোক, এরপরে প্রশ্ন হচ্ছে যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, ব্যাখ্যা করো এবং অনুচ্ছেদ থেকে উপসর্গ যোগে গঠিত দুটি শব্দ লেখো। দেখো এই প্রশ্নটা কিন্তু সবারই পরিচিত। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, এসএসসি পরীক্ষায় কিন্তু এই যে 4 দাগে যে প্রশ্ন শব্দ গঠন, এখানে কিন্তু উপসর্গ থেকে একটা প্রশ্ন প্রায়ই আসে। তো আমরা জানি যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু কখনো কোনো শব্দের আগে যদি বসে তাহলে কিন্তু সেই শব্দটা নতুন করে তৈরি হয় বা নতুন করে অর্থ দান করে। তো এখন দেখো, মনে করো যে হার, হার একটা শব্দ। তো এই হারের আগে যদি আমরা প্র দেই তাহলে কি পাচ্ছি? প্রহার। হারের আগে যদি আমরা অনা দেই, অনা, তাহলে কি পাচ্ছি? অনাহার। হারের আগে যদি আমরা বি দেই কি পাচ্ছি? বিহার। তাহলে দেখো এই যে মূল শব্দের আগে প্র, অনা, বি যোগ করেছি, এইগুলো হচ্ছে উপসর্গ। আর এই উপসর্গ গঠন করার পরে আমরা নতুন নতুন 3টি শব্দ পেয়েছি, একটা প্রহার, অনাহার, বিহার। কিন্তু এখন মূল কথা হচ্ছে দেখো প্র, অনা, বি এগুলো যে উপসর্গ, এগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যখনই আমরা এই হার শব্দের আগে বসাবো তখন দেখবো নতুন নতুন অর্থ তৈরি করতে মানে শক্তি যোগায়। তার মানে এই অর্থে, যেমন আমার কাছে এই যে তোমরা সাদা একটা পেন দেখতে পাচ্ছ, এই পেনের কিন্তু কোনো তোমার হচ্ছে অর্থ নেই,
যদি আমি এই পেনটা যদি সামনে রেখে দেই, এই যে এই পেনের কিন্তু কোনো অর্থ নেই, কিন্তু এই পেনটা যখন আমি এই যে স্মার্ট বোর্ডে লিখছি তখন কিন্তু দেখো এর অর্থ দ্যোতকতা বা অর্থ তৈরি করার ক্ষমতা আছে। ঠিক একইভাবে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু কোনো শব্দের আগে যদি বসে তাহলে নতুন নতুন অর্থ তৈরি করে বা অর্থ দ্যোতকতা আছে। এই হচ্ছে এই বিষয়টি। আর এখানে বলা হচ্ছে যে উপসর্গ যোগে গঠিত দুটি শব্দ লেখো। আমরা যদি আর একটু উপরে যাই যে আসলে কি প্যাসেজটা কি ছিল, দেখো এখান থেকে যদি আমরা উপসর্গ যোগের শব্দগুলো খুঁজে বের করি তাহলে দেখো এখানে অতিক্রম এটা একটা শব্দ, অতিক্রম। অবতরণ এটা কিন্তু আরেকটা শব্দ। তারপরে দেখো অবস্থা এটা কিন্তু আরেকটা উপসর্গ যোগের শব্দ। তারপরে যদি বলি অভিভাবক এটা কিন্তু আরেকটা উপসর্গ যোগে গঠিত শব্দ। এরপরে প্রকাণ্ড প্রযুক্ত উপসর্গ গঠিত শব্দ, প্রকাণ্ড। তারপরে আর কি আছে, খুঁজলে আরো একটা পদ যেতে পারে, অভিভাবক, অভিনয়। তারপরে দেখো এখানে এই অনুচ্ছেদটা যদি আমরা খুঁজে বের করি তাহলে এখানে যদিও বলছে দুইটা উপসর্গ যোগের শব্দ, আমরা কিন্তু 5-6টা পেয়ে গেছি। তুমি লেখার সময় অতিক্রম, অবতরণ, অবস্থা, অভিভাবক বা প্রকাণ্ড এগুলো লিখতে পারো। এই হচ্ছে বিষয়। তাহলে চলো আবার নিচে ফিরে যাই। দেখো এরপরে শব্দার্থ লেখো। সোপান, সোপান হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। কলেবর দেহ বা শরীর। অমানিশিত অন্ধকার রাত। বসর মানে হচ্ছে বস্ত্র বা পোশাক। তাহলে দেখো শব্দটা লেখো। সোপান লিখে ওখানে লিখবা উপরে ওঠার সিঁড়ি। সিঁড়ি বানান দন্তশয় চন্দ্রবিন্দুর রশ্মি রয় রশ্মি। কলেবর দেহ বা শরীর। অমানিশিত অন্ধকার রাত। বসন পোশাক বা বস্ত্র। ব্যাস, আর কিছুই না। আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে গৃহ শব্দের 4টি প্রতিশব্দ। গৃহ শব্দের 4টি প্রতিশব্দ যদি লেখো তুমি লিখতে পারো ঘর, লিখতে পারো বাড়ি, লিখতে পারো আলয়, আলয়, লিখতে পারো বাসস্থান। 4টা তো হয়ে গেল। এর পাশাপাশি আরো অনেক আছে সমর্থক শব্দ, যেমন নিকেতন, আলয়, কুটির ইত্যাদি। তোমার যে কোনো 4টা ভালো লাগে সেই 4টাই লিখো। তার মানে আমরা এই যে 10 মার্কের উত্তর দিতে সক্ষম হয়েছি। এরপরে আর কি আছে তাহলে একটু দেখে নেই। এরপরে একটা সারমর্ম আছে, অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা। কবিতায় কি বলা হচ্ছে, আমি একটা ছোট্ট দেশলের কাঠি, এত নগণ্য হয়তো চোখে পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি, আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার। তবু কেন বোঝো না, আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। তার মানে এই যে ছোট্ট একটা কবিতা, এই কবিতায় মূলত বারুদের সাথে মানুষের তুলনা করা হচ্ছে। বারুদ যেমন একটা দেশ লাইক তোমার হচ্ছে বক্সের মধ্যে থাকে, এবং সেটা দিয়ে কিন্তু বন থেকে বনাঞ্চল, শহর থেকে শহরাঞ্চল প্রত্যেকটা জায়গায় একটা কাঠিতে টোকা দিয়েই কিন্তু পুরো ছারকার করে দেওয়া যায়। ঠিক একইভাবে বারুদের মতো শক্তি বা তীব্র প্রতিবাদ সেটা কিন্তু আমাদের হৃদয়ে আছে। তো মানুষ যদি একবার বারুদের মতো ওই দিয়াশলাই কাঠির মতো যদি উজ্জীবিত হয় বা তারা যদি একত্রিত হয় তাহলে যে কোনো সময় বিধ্বংসী যে কোনো কিছু করে ফেলতে পারে। মূলত এই কবিতাটা দেওয়া এই যে জুলাই অভ্যুত্থানের যে প্রেক্ষাপট সেটাকে কেন্দ্র করে তোমরা বুঝে নিও, এবং তোমাদের মতো করে শব্দের মান যেন খুব ভালো হয় 3-4 লাইনের মধ্যে এই কথাটা উপস্থাপন করলে এখানে 2 এর মধ্যে 2 পাবা। চলো তারপরেটা কি আছে দেখে নেই। এরপরে সর্বশেষ বাংলা অনুবাদ। অনুবাদে কি দেওয়া আছে দেখো। Late in the afternoon, people pour into the streets of Dhaka. Their mood is jubilant. Some are with their families, some are with parents. They keep on beating drums, chanting slogans, and booing the dictator. It's the victory of the students, the victory of the people. After a long time, people are delighted to get rid of the fascist regime. তার মানে এইটা পুরোটাই জুলাই অভ্যুত্থানের পর সরকার পতনের পরে যে প্রেক্ষাপটটা হয়েছিল সেটাই মূলত এখানে দেওয়া। তার মানে তোমরা অবশ্যই তোমাদের ভাষায় সুন্দর করে লিখে দিও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একদম ক্লাসের শেষে চলে আসছে।
যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এই বছরে অর্থাৎ 24-25 সেশনে যে বাংলা প্রশ্নটা এসেছিল বি ইউনিটে, সেটা আমরা সমাধান করলাম এতক্ষণ ধরে। তো তোমাদের কাছে আমাদের একটাই বলা থাকবে যে তোমরা যে যেখানে থাকো অবশ্যই লেখাপড়ার প্রতি একটু ফোকাস দিও। আর বিশ্ববিদ্যালয় পরীক্ষা কিন্তু খুব একটা সহজ হয় না, আবার সহজও বলা যায়, কিন্তু ট্রিকি টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে। তো এই জন্য তোমরা অবশ্যই, যদি বাংলা বিষয়ের কথা বলি, তোমরা অবশ্যই পাঠ্যাংশগুলো খুব ভালো করে পড়বা পুঙ্খানুপুঙ্খভাবে, যেন কবি বা লেখকের জীবনী, কবিতা বা কোনো পাঠ্যের শব্দের অর্থ, পাঠ পরিচিতি, এই বিষয়গুলো খুব ভালো করে পড়বা। পাশাপাশি বাংলা ব্যাকরণ তো আছে। আর অবশ্যই আমাকে তোমাদের সাথে সবসময় পাবা। তোমাদের যে কোনো সমস্যায়, তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে জাস্ট একটু কল দিও বা স্মরণ করো, আমি তোমাদের সাথে সবসময় থাকবো। ধন্যবাদ।